শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আজ আর ঘর গোছানোটা তোমাদের সাথে দেখাচ্ছি না, প্রথমে রান্না থেকেই শুরু করছি। তারপরেই না ঘর বাড়িগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, হাজব্যান্ড বাড়িতে থাকলে কিন্তু সেদিন আগে আমার রান্নার চিন্তাটা করতে হয়, তারপরে কিন্তু অন্য অন্য কাজে আমি হাত দিই। আর যেহেতু সকালবেলা বাচ্চাদের ঠান্ডা ভাত দেওয়া যায় না, সেই কারণেই না সকালবেলা রান্নাটা সেরে ফেললে সারা দিন আর কোনো টেনশন থাকে না। রাত্রেবেলা একবার যা হোক কিছু অল্প একটু রান্না করে নিলেই কিন্তু হয়ে যায়। এদিকে দেখো শিলনোড়ায় আদা রসুনটা আমি বাটা করে নিয়েছি। আর সকাল সকাল তেমন কিছুই রাঁধবো না আমি, ফ্রিজে মাছ আছে আর অল্প একটু মাংস রান্না আছে, তো ভাবছি একটুখানি মটর ডাল রান্না করব। তো সেই কারণেই না পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে এখন যে আমি সিদ্ধ করে রেখেছি মটর ডাল, আলুটা নুন হলুদ দিয়ে কিন্তু 3টে মতো সিটি দিয়েছি, তাতেই আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কতটা সিদ্ধ হয়েছে। আর আমার এই প্রেশার কুকারে না যতই শক্ত জিনিস দেওয়া হোক না কেন 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু হয়ে যায়। খুব ভালো আমার এই প্রেশার কুকারটা। এটা না আমি একটা লটারিতে পেয়েছিলাম। আমি 1000 টাকা দিয়ে একটা লটারি কেটেছিলাম। তো তাতে এরকম প্রেশার কুকার, তারপরে একটা ট্রলি ব্যাগ, এই সকল জিনিসপত্র বেঁধেছিল। তো যে কোনো একটা জিনিসই নেওয়া যাবে, সেখান থেকে আমি প্রেশার কুকারটাই চুজ করেছিলাম। আর এটা আমার না অনেক কাজের হয়েছে। আগে একটা প্রেশার কুকার নিয়েছিলাম আজমির শরীফে যখন আমরা ঘুরতে যাই, সেখান থেকে কিন্তু সেটা অনেক ছোট ছিল, 1.5 লিটার মতো ছিল সেই প্রেশার কুকারটা। তো বেশি জিনিস না রান্না করতে অনেক অসুবিধা হতো। তো এই প্রেশার কুকারটা হয়ে অনেক অনেক জিনিস আমি এতে কিন্তু রান্না করতে পারি। আমাদের যতটুকু করে ভাত লাগে সবটা কিন্তু এই প্রেশার কুকারে ধরে যায় অনেক সময়। আমি তো প্রেশার কুকারে ভাতও করে থাকি। এখন দেখো সুন্দর করে ডিমগুলো বের করে জায়গায় রেখে দেব। এগুলো না ফ্রিজে আর রাখবো না, যেহেতু এই ডিমগুলো এক্ষুনি আমার প্রয়োজন হবে। একটা একটা করে ভেজে ভেজে এক একজনের ভাত দিতে হবে। ডাল আছে মানে তো ডিম ভাজা হবেই। তো সেই কারণে ডিমগুলো আর ফ্রিজে ঢোকালাম না। এখন দেখো বাসনপত্রের পুরো পাহাড় পড়েছে, এই পাহাড়গুলো মেজে আমাকে পরিষ্কার করে যার যার জায়গায় উপর করে রাখতে হবে। তো দেখো গল্প করতে করতে অনেকখানি বাসন কিন্তু মেজে নিয়েছি, আর এগুলোও মেজে ফেলবো। তার মধ্যে রান্নাটা তো হয়ে গেছে, অতটা টেনশন নেই। এবার ঘরের কাজগুলো না মনোযোগ সহকারে অনেকক্ষণ যাবত আমি করতে পারবো। এদিকে দেখো হাঁড়ি টাড়ি মাজাটাও প্রায় কমপ্লিট। সবগুলো মেজে না যার যার জায়গায় রেখেও দিতে হবে, তাহলে কিন্তু সময়ে সব কিছু হাতের কাছে খুঁজে পাওয়া যাবে। এদিকে দেখো গামলাটা সুন্দর করে ধুয়ে নিয়ে একে একে সবগুলো জিনিসপত্র কিন্তু গামলার মধ্যেই রাখবো। তোমরা যারা এরকম গ্যাসের পাশে যার সিঙ্ক আছে, তো এরকম গামলায় যদি মেজে রাখো না, দেখবে আর পানি টানিগুলো পড়ার আর ভয় থাকে না। আর জিনিসপত্রগুলো থেকেও কিন্তু পানি সুন্দরভাবে ঝরে যায়। কিন্তু ঝুড়িতে রাখলে অনেক অসুবিধা হয়, সেই পানিগুলো ঝরে সবগুলো আবার গ্যাসের তলায় ঢুকে যায়। তো সেই কারণেই আমি ধুয়ে ধুয়ে এরকম গামলাই কিন্তু রেখে থাকি। আসলে কি বলো তো, আমরা প্রত্যেকটা মেয়েরাই না সংসারে এত গভীরভাবে ঢুকে গেছি, প্রত্যেকটা কাজ করতে আমাদের কিন্তু এখন আর কোনো রকম কষ্ট হয় না। এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালোবাসা থেকে আসে। আর সকালের এই কাজকর্মগুলো হয়তো একটু ভারী পড়লেও পড়তে পারে, কিন্তু আমার কাছে না তেমন কিছু মনে হয় না। শরীরটা সুস্থ থাকলে সব কিছুই না ভালো লাগে। আমার অনেক বন্ধুরা কমেন্ট করছে আমি কেমন আছি, আমার পায়ের অবস্থা কেমন আছে। তো তোমাদের দুয়ায়, আশীর্বাদে আর ওপরওয়ালার ইচ্ছায় অবশ্যই আমি বলবো আজ আমি একটু সুস্থ আছি। তো তোমরা প্লিজ এরকম আমার পাশে থেকো। আর তোমরা যে এত দোয়া করেছো, ভালোবাসা দিয়েছো আমাকে, তার জন্য না অনেক অনেক ধন্যবাদ সকলকে। এখন দেখো সুন্দর করে ছোট্ট একটাই ছোট ছোট জিনিসগুলো উপর করে নিচ্ছি। আর বড় একটাই না বড় বড় থালা বাসনগুলো আমি উপর করে রাখি। এই ছোট একটা হয়েছে কত সুবিধা হয়েছে। এখানে কিন্তু আমি হাতের কাছে অনেক জিনিসপত্র পাই। আর যেহেতু একটা ছোট, এর নিচেই কিন্তু একটা ট্রে টাইপেরও দেয়া আছে, কোনো রকম পানি এর থেকে ঝরে বাইরে আসে না। যখন পানি একটু বেশি হয়ে যায় তখন কিন্তু ট্রেটা তুলে পানিগুলো আমি ফেলে দিতে পারি। এদিকে দেখো এখন সিঙ্কটাও একটু সুন্দর করে মেজে চকচকা করে নেব। বাসন মাজলে সিঙ্ক না মাজলে কিন্তু হয় না। এই সিঙ্কটা কিন্তু একটু তেলচিটে ভাব হয়েই যায়। এটাও একটু যদি একই হাতে পরিষ্কার করে নিই না, তাহলে কিন্তু বেশ চকচক করে।
তো আমাদের এই সংসার জীবনে প্রত্যেক দিন কিন্তু একই রকম কাজ হতে পারে, কিন্তু একটু অন্য রকম টাইপের হয়। কাজগুলো হয়তো একই, কিন্তু প্রত্যেক দিন অন্য অন্যভাবে আমরা করি। ধরন হয়তো একই হতে পারে, কিন্তু কাজগুলো না অন্য অন্যভাবে করে থাকি আমরা। তো প্রত্যেক দিন এই গ্যাস মোছা, রান্না করা, রান্নাঘর পরিষ্কার, আর তার পাশাপাশি তো খাবার তৈরি আছে, বাচ্চাদের পিছনে সময় দেওয়া আছে। সব কিছুই না আমরা হাউস ওয়াইফরা অনেক সুন্দরভাবে করে নিতে পারি। আর প্রত্যেক দিন আমাদের মধ্যবিত্ত ঘরের হাউস ওয়াইফদের কিন্তু অনেকটাই কি বলবো যে চাপের মধ্য দিয়ে যায়, এক একটা দিন এক এক রকমভাবে যায়। আর যে হারে এখন সবজির দাম বাড়ছে, তো সে হারে তো সবজি খাওয়াটাও এখন মোটামুটি ওই বাদই দিয়ে দিতে হচ্ছে। তো ভেবেই নিয়েছি এখন সবজি কম করব, মাছ আর মাংসটা বেশি করব, কারণ সবজি আর মাংসর আহামরি কোনো তফাৎ থাকছে না। এখন একটা বড় পরিবারে কিন্তু সবজি রান্না করতে গেলে 1 কিলো 1.5 কিলো সবজি ভালোভাবেই লেগে যায়। সেই তুলনায় হিসাব করলে 70-80 টাকা দিয়ে কিলো কোনো সবজি না কিনে 500 মাংস কিনলে কিন্তু সুন্দরভাবে আমাদের দুপুর কি রাত কি 1-2 পিস করে হয়ে যায়। আলুরও তো দাম ওই পরিমাণেই বাড়ছে। মানুষ কি খাবে বলো, আলু না সবজি? তো এই মধ্যবিত্ত পরিবারে না একটু চেপে চলার চেষ্টা করি, যার কারণে সংসারটা কিন্তু একটু সাশ্রয়ভাবে চললে সংসারটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে। আর যেহেতু আমাদের সংসারে আমরা দুটো মানুষই বড় মাথা বলতে পারো, তো হাজব্যান্ড হাতে ইনকাম করে এনে দিয়ে দেয়, আর সেটা চালানোর দায়িত্ব কিন্তু আমার। আর তোমরা হয়তো যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো নিশ্চয় জানো যে আমি ঘরের কাজের পাশাপাশি বাইরেও কিন্তু আলাদা কাজ করি। সেটা থেকে যেটুকানি আর্নিং হয় আমার সংসারটা কিন্তু মোটামুটি হারে চলে যায়। তবুও মধ্যবিত্ত সংসারে খুব চাহামরি ধুমধাম করে যদি খাওয়া দাওয়া রান্নাবান্নার চিন্তাভাবনা করি না, তাহলে কিন্তু একটু কষ্টেরই হয়ে পড়ে। কারণ বাচ্চা কাচ্চার পড়াশোনার পিছনে এখন তো যে পরিমাণে খরচ। সিমরানের ধরো স্কুলের গাড়ি ভাড়া আছে, টিউশন মাস্টারের আছে, তারপরে ইলেকট্রিক বিল আছে, সব কিছু মিলিয়েই না মাসের এই প্রথমটা অনেকটা বেশি চাপের যায়। মাসের শেষ আর প্রথমটাই এই কটা দিন যেন খুব একটু বেশি চাপের যায়। তো সেই কথা চিন্তা করেই না মাছ মাংস আজ আর করলাম না, ডাল করলাম, আর ডিম আছে কটা, তো ডিম রান্না করে নেব। তো ডিমটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না, ডিমের ঝোল করব পরে পাতলা করে দুপুরবেলা খাওয়ার আগে। সকালবেলা ডাল আলুটাই থাক, ডিমের ঝোলটা যদি সকালবেলা করে রাখতাম না সকালেই কিন্তু ফুরিয়ে যেত, তো সেই কারণে আমি আর সকালে করলাম না। তো এখন দেখো বিছনা টিছনাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু রান্নাঘরের কাজ আমার শেষ। আর রান্নাঘরে না প্রত্যেক দিন রান্না করার পরে যদি একটু 15 থেকে 20 মিনিট টাইম দেয়া যায় না, রান্নাঘরটা কিন্তু ঝকঝকে পরিষ্কার থাকে। তো প্রত্যেক দিন আমি রান্না শেষে ওইরকমভাবে কিন্তু বয়মগুলো একটু মুছে পরিষ্কার করে রান্নাঘরটা মুছে দিয়ে থাকি। এতে করে না আমার বয়মগুলো আর নোংরা হয় না, খুব একটা তেলচিটে ভাব কিন্তু হয় না। তো দেখো বিছনাটা গোছাচ্ছিলাম আর সিমরান কিন্তু আমার সঙ্গে একটু হেল্প করছিল। আমি যেহেতু বারবার পা দিয়ে ছুটে ছুটে এদিকে ওদিকে যেতে পারছিলাম না, সেই কারণেই না যেগুলো বালিশ কাতা বেশি ছিল সেগুলো কিন্তু সিমরান নামিয়ে অন্য জায়গায় যেখানে রাখতে বলছিলাম সেখানে রেখে দিয়েছিল। আর এত বালিশ আমাদের খাটে কখনোই লাগে না, সবার একটা করে লাগে, 4 জন মানুষ 4টে লাগে। তো অতগুলো বালিশ কাতা সবই কিন্তু ঈশা ওই ঘর থেকে বয়ে বয়ে এই ঘরে এনে রেখেছিল। সকালবেলা আমি যখন রান্না করছিলাম তো আমি আর কিছু বলিনি, কিছু যদি বলতাম না রান্নাটা কিন্তু পুরো মাটি করে দিত, অনেক বেশি দুষ্টুমি জ্বালাতন করতো। তো সেই কারণেই ওর মতো হুড়াচ্ছিল, আমি আমার মতো রান্না করছিলাম। আর এদিকে দেখো খাটটা ঝাড়ার পরে কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে ধুলো ভর্তি হয়ে গেছিলো, তো সেখানটাও আমি একটু ঝেড়ে নিয়েছিলাম। তারপরে এখন খাটের তলাগুলো পরিষ্কার করে ফেলবো। খাটের তলায় এমনিতেও খুব একটা বেশি ময়লা আমাদের থাকে না, কারণ সিমরান যখনই সময় পায় ও কিন্তু খাটের তলাটা পরিষ্কার করে দেয়। ওটা নিয়ে না ওকে আমার কখনোই বলতে হয় না। এই ঘরের তক্তপোষের তলাটাও যেমন কাল পরিষ্কার করে দিয়েছিল সন্ধ্যাবেলা, তেমন কিন্তু ওই ঘরের খাটের তলাটাও পরিষ্কার করে ফেলেছিল। তো সেই কারণে খাটের তলাটা খুব একটা নোংরা নেই, হাত না বাড়িয়ে ঝাড়ু দিলেও কিন্তু হয়ে যাবে। তো এই ঘরটাও দেখো একটু সুন্দর করে বিছনাটা টান করে গুছিয়ে নিলাম, আর বালিশ টালিগুলো যার যার জায়গায় তার কিন্তু রেখে দিলাম। তো অতগুলো বালিশ যেহেতু লাগে না, ভাবছি বালিশগুলো না ভেঙে ভেঙে, যে মোটা মোটা বালিশ আছে ঈশার ছোটোবেলার বালিশ আছে, সেগুলো না সব ভেঙে ভেঙে ভাবছি কুশন তৈরি করে ফেলবো। চৌকো চৌকো যে বালিশগুলো হয় না কুশন বালিশ, তো সেগুলোই দেখি তৈরি করব।
তো সেরকমভাবে হাতে সময় পাচ্ছি না। সন্ধ্যার পরে যেটুখানি সময় পাই না, ভিডিও এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যায়। তো সন্ধ্যার পরে এই সকল কাজগুলো করলে কিন্তু একটু সুবিধা হয়, কিন্তু সেরকমভাবে আমি সময় পাচ্ছি না বলে না হয়ে উঠছে না। তো দেখা যাক, কোনো একদিন নিশ্চয়ই করে ফেলবো। যেহেতু এখন বাড়িতেই আছি, দোকানে যাচ্ছি না পায়ের সমস্যার কারণে। তো এই সময়টা কিন্তু বলতে পারো একটু বসে বসে আমার করে নেওয়ার সময় ছিল, কারণ যখন দোকানে যাই না তখন আর এই সকল কাজের আর সময় থাকে না। তো কাজগুলো করতে করতে ভাবলাম গাছগুলোকে একটু দেখে আসি, পানি দিয়ে আসি, কারণ ভোরবেলা ঘুম থেকে উঠেই অন্য দিন আমি ওদের পানি দিয়ে দিই, কিন্তু আজ সেইভাবে দেওয়া হয়নি। তো মনটা কেমন যেন ঘুরছিল, কারণ এদের না আমি অনেক বেশি ভালোবাসি। আমার ঘরের প্রত্যেকটা গাছ আমি অনেক যত্ন করে, অনেক ভালোবাসা দিয়ে একটু একটু করে বড় করে তুলেছি। তো এর যদি কেউ একটা পাতাও ছেড়ে না, অনেক বেশি রাগ হয়। আমার ঈশাকে তো আমি ওর ধারে বাড়ে যেতে দেই না টবের, কারণ ধারে বাড়ে গেলেই না অনেক বেশি পাতা টাতা ছিঁড়ে ফেলে। তো যাই হোক, এদিকে দেখো সুন্দর করে আমি এখন আমার বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ঘরে পানি পাবে না এরকম কোনো জায়গা নেই। সব সময় বোতল টতল নিয়ে ঈশা ঘোরে, বোতল গলায় করে সব সময় পানি খায় আর ঘোরে। আর এরকমই কিন্তু প্রত্যেকটা জায়গায় তুমি পানি পাবে কিছুটা করে করে। তো যাই হোক, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে একেবারে মুছে ফেলবো যখন, তখন পানিগুলো মুছে ফেলবো। ওর ওপরে যদি ঝাড়ু দিই না, ঝাড়ুটা ভিজে যাবে, তখন কিন্তু ময়লাগুলো টানতে আমার একটুখানি অসুবিধা হবে। আর আমার এই বারান্দাটা যে এত বেশি লম্বা, সেটা আর কি বলবো। এ মাথা থেকে ও মাথা ঝাড়ু দিতে গেলে আমার কোমর পুরো শেষ, আর মুছতে গেলে তো পুরো জীবন বেরিয়ে যায়। আর আমি না মপ দিয়ে সেরকম ভালো মুছতে পারি না, আমার যেন মনে হয় কোথাও যেন নোংরা আছে। তো ভাবছি যে চৌকো চৌকো যে মপগুলো পাওয়া যায়, ওগুলো আমি দেখেছি সুন্দর মোছা যায়। তো এই দিন দেখো, যখন আমি বাজারে যাব, কিছুটা চৌকো মপ আমি একটা দুটো আমি কিনে আনবো ঘর মোছার জন্য। এদিকে দেখো কাজকর্মগুলো করতে করতে ঈশার অনেক খিদে পেয়ে গেছিলো, ওর জন্য একটুখানি ডাল আর আলু দিয়ে সুন্দর করে ভাতটা মাখিয়ে নিলাম। ডিমটা আজ আমি দিচ্ছি না, কারণ ওর একটু পেটের সমস্যা চলছে। এদিকে 1 লিটার দুধ আমি ভরে নিয়ে পানি নিয়ে ওকে সুন্দর করে খাইয়ে ওই ঘরেতে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এদিকে এখন ঘরবাড়িগুলো মুছে নেব। পায়ে ব্যথার কারণে না প্রচণ্ডই অসুবিধা হচ্ছে, তবুও করার কিছু নেই, কাজগুলো তো করতে হবে। তো আমার একটা ভিডিওয় ফারজানা পারভিন কমেন্ট করেছিলে যে আপু কেমন আছেন, আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আর এটাও বলেছো যে তোমার একটা কোলে ছোট বেবি আছে, তুমি অনেক অসুস্থ থাকার কারণে ভিডিওগুলো দেখতে কিন্তু কমেন্ট করে উঠতে পারোনি। তো এখন তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও, আর অবশ্যই তোমার বেবির জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা রইল। ভালো থেকো বন্ধু। সালমা মণ্ডল বলেছো যে আমার মশলার রেসিপিটা আমি যেন দিই। তো অবশ্যই এইবার যখন আমি আমার সেই ম্যাজিক মশলাটা তৈরি করব না তোমাদের সাথে, অবশ্যই রেসিপিটা শেয়ার করব নতুন করে আবার। আর আগের দিন আমার গাছটা দেখি আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম এটা বেল ফুল কি জুঁই ফুল। তো আলেমা বিবি আমাকে কমেন্ট করেছো যে আপু এটা বেল ফুল। তো অনেক ধন্যবাদ বন্ধু, তোমাদের কাছ থেকে না এরকম আমি অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তো তোমাদের অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। সুমাইয়া কবির কমেন্ট করেছো যে এসো আমরা সবাই সবাইকে নতুনরা সাপোর্ট করি। তো অবশ্যই কারোর সাপোর্ট ছাড়া কিন্তু ইউটিউবে এগোনো যায় না, এটা অবশ্যই অতি বাস্তব কথা। কিন্তু এর থেকে আরও একটা বড় কথা আছে, যেটা ইউটিউবে কিন্তু প্রচণ্ড পরিমাণে তুমি যদি খাটতে পারো, তোমার খাটুনি দেখেই কিন্তু মানুষ তোমাকে ভালোবাসবে। তো অবশ্যই পরিশ্রম করো, পরিশ্রমের ফল কখনোই বৃথা হয় না। একটু একটু করে অবশ্যই এগাতে পারবে যদি তোমার পরিশ্রমটি সঠিক হয়। তো কারোর প্রোফাইলে বলার থেকে না তুমি চেষ্টা করো যে অনেক বেশি পরিশ্রম করে নিজে অনেকটা এগাতে। এখানে পরিশ্রম ছাড়া বললাম না এগানো কখনোই সম্ভব নয়। নন্দিনী হাজরা বলেছে খুব সুন্দর হয়েছে। তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। পাপড়ি পান্ডে আমাকে নমস্কার জানিয়েছো আর বলেছো যে আপু তুমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তো অনেক ধন্যবাদ বন্ধু, আর আমার তরফ থেকেও তোমাকে অনেক ভালোবাসা রইল। তুমিও অনেক বেশি ভালো থেকো আর অবশ্যই সুস্থ থেকো। তাপসী জান্নাত বলেছো যে অসুস্থ অবস্থায় এত কাজ করলেন,
তো অনেক ধৈর্য আছে আপনার। তো সত্যিই না আমাদের মেয়েরা সংসার করতে করতে আমরা মেয়েরা না কখন ধৈর্যশীল হয়ে যাই সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, অনেক ভালো থেকো বন্ধু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভিলেজ লাইফ উইথ ইয়াসমিন শিমু আমাকে কমেন্ট করেছো যে অনেক ভালো লাগলো, লাইক দিয়ে পাশেই থেকে গেলাম। তো অনেক ধন্যবাদ আমার এই নতুন বন্ধুর জন্য। সম্পত্তি দে আমাকে কমেন্ট করেছো যে সময় সব কিছু আমাদেরকে শিখিয়ে দেয়। তো এটা না অতি বাস্তব কথা। তো আমার এই নতুন বন্ধুর জন্য অনেক ভালোবাসা রইল। তো এদিকে আমার মা এসছে, আমার মায়ের সঙ্গে না এসে অনেক খেলা করছিল, আর আমি ওই একটুখানি চা নাস্তা করছি, মাকে দেবো, খেয়ে আবার এক্ষুনি চলে যাবে। যেহেতু আমার বাপের বাড়ি এপাড়া ওপাড়া, তো যখনই আসে তখনই আবার চলেও যায়। তো যাই হোক, এই ছিল আমার আজকের কিছু কমেন্ট। আর যার কমেন্ট পড়তে পারলাম না তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন চেষ্টা করব তোমাদের আরও সকল কমেন্টগুলো পড়ে শোনানোর জন্য। আসলে একটা ভিডিওয় না অতগুলো কমেন্ট পড়ে শোনানো সম্ভব হয়ে উঠছে না, আর নিজের শরীরটা খারাপ বলেও না সব কিছু আগের মতো আর সেইভাবে করে উঠতে পারছি না। তো এখনও পর্যন্ত আমার যে বন্ধুরা আমার সাথে আছো, আমার পাশে আছো, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। আর যাওয়ার আগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।